ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার মনে আমরা হয় তাহলে এখনো 2 মিনিট আসে নাই। দেখি। 2 মিনিট দেখি যে আর কিছু মানুষ জয়েন হয় কিনা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা পঞ্চম অধ্যায় পড়ি। ইরফান ভাইয়ের সামনে বই আছে? আমি তো বই নাই, এখন বই মনে হয় বাসায়, আমি এক জায়গায় বেড়াতে আসছি। আচ্ছা, আমরা কিন্তু 45 থেকে আমি কিন্তু কলে আছি, ঠিক আছে? হয়তো কোনো টেকনিক্যাল প্রবলেম কিনা, নাকি টেলিগ্রামে বুঝতে পারলাম না, লোকজন জয়েন কম হচ্ছেন। আমরা সময় নাই বেশি। মাহমুদ আব্বা যদি 49 পৃষ্ঠা বের করেন, তাহলে আমরা 49 পৃষ্ঠাটা পড়া শুরু করি। ভাই আজকে কোনটা ওই আপনি করাবেন? পড়াশোনা করেন। আচ্ছা, পঞ্চম অধ্যায় ওই যে যে তত্ত্বগুলো আছে না, আমরা তত্ত্ব একটা প্রথমটা ধরি। দেখেন, পঞ্চম অধ্যায়ের 49 পৃষ্ঠা বের করেন। জি 49 পৃষ্ঠার আগে দুইটা প্রশ্ন আমরা গতকালকে বা তার আগের দিন পড়ছি। ভাইয়া বলছিলেন তো আজকে প্রথম থেকে ধরবেন। আচ্ছা, পঞ্চম অধ্যায় প্রথম থেকে। জি এটাই তো বললেন। আচ্ছা, ঠিক আচ্ছা আছে। আজকে একটা তথ্য পরে আবার আচ্ছা, সামনে থেকে একটা আগে থেকে তত্ত্ব বুঝিয়ে আগে দেন। পড়ি যে, হ্যাঁ, যেহেতু পঞ্চম অধ্যায়ের এই দুইটা প্রশ্ন আমরা আগে একবার পড়া হয়েছে, আগের দুইটা 49 পৃষ্ঠাটা আমরা প্রথমে পড়ি। দেখেন, তত্ত্ব তিনটা, সেই তিনটা আগে পড়ার চেষ্টা করি। তারপরে জি এই পঞ্চম অধ্যায়ের বাকি প্রশ্নগুলো পড়বো, ঠিক আছে? ঠিক পঞ্চম আছে। শেষ না করে যাব না। দেখেন, চাহিদা সোপান তথ্য। চাহিদা সোপান মানে তো সিঁড়ি, চাহিদা মানে তো বুঝতে পারছে না, তত্ত্ব মানে তো থিওরি। দেখেন এবার কি বলছে এখানে। এখানে কিন্তু কিছু বাদ দেওয়ার মতন নাই, যা আছে সব দিতে হবে। দেখেন, ব্যবস্থাপনা ও সাংগঠনিক আচরণ সাহিত্যে বিখ্যাত মনোবিজ্ঞানী আব্রাহাম মাজলো। এইটা কিন্তু আমাদের এই নাম মনে রাখতে হবে, ঠিক আছে? ব্যবস্থাপনা এবং সাংগঠনিক। আজকে কিন্তু অষ্টম ব্যাচের জন্য আমরা যারা বই আছে যাদের সামনে, তারা একটু মনোযোগ দিয়ে পড়বেন, ঠিক আছে? আমাদের যেহেতু পরীক্ষা আছে, আমরা শুধু রিডিং পড়ে গেলে হবে না। এই প্রশ্নটা, এখানে চারটা তত্ত্ব আছে, চারটার ভিতরে একটা বা দুইটাও আসতে পারে, ঠিক আছে? আমরা এগুলো একটু পড়বো আজকে। দেখেন, ব্যবস্থাপনা ও সাংগঠনিক আচরণ সাহিত্যে বিখ্যাত মনোবিজ্ঞানী আব্রাহাম মাজলো চাহিদা সোপান তথ্যটি প্রেষণার একটি, মানে মোটিভেশনের একটি মৌলিক মডেল হিসেবে বিবেচিত। আবার পরে লাইনটা, ব্যবস্থাপনা ও সাংগঠনিক আচরণ সাহিত্যে আব্রাহাম মাজলোর চাহিদা সোপান তথ্যটি একটি মৌলিক মডেল হিসাবে পরিচিত। তিনি ব্যক্তির প্রয়োজনকে, 49 পৃষ্ঠা পড়ছি আমরা, তিনি ব্যক্তির প্রয়োজনকে চাহিদার সোপানের মাধ্যমে বর্ণনা করেছেন। তিনি ব্যক্তির প্রয়োজনকে চাহিদা সোপানের মাধ্যমে বর্ণনা করেছেন। এ তথ্য অনুসারে প্রত্যেক মানুষের মধ্যে 5টি চাহিদার একটি সোপান বিদ্যমান। প্রত্যেক মানুষের ভিতরে 5টি চাহিদার একটি সোপান বিদ্যমান। চাহিদাগুলো একটির সাপেক্ষে, চাহিদাগুলো পূরণ সাপেক্ষে একটির পর একটি পূরণে মানুষ সচেষ্ট হয়। মানে 5টা সোপান আছে, 5টার পূরণ সাপেক্ষে, মানে একটা পূরণ হলে আরেকটার দিকে মানুষ ধাবিত হয়, ঠিক আছে? এভাবে সে শেষ স্তরে এসে পৌঁছায়। এই চাহিদাগুলো মাজলো গুরুত্ব অনুসারে নিচের চিত্রের সাহায্যে দেখিয়েছেন। এবার এই ভূমিকাটা আমি একটু মুখস্থ পড়ার চেষ্টা করি। দেখেন, আপনারা সবাই সবাই একটু মুখস্থ পড়ার চেষ্টা করেন। মুখস্থ বলতে বোঝা এবং বুঝে বলতে পারা, এটাকে আমি মুখস্থ বলতেছি, ঠিক আছে? না বুঝে যেটা মুখস্থ, সেটা কিন্তু ঠিক না। এবার দেখেন, সালাম আলাইকুম।
ভাইয়া কি কোনো কারণে স্টপ আছে নাকি? হ্যালো, আমি একটু জরুরি একটা কথা বলতেছি, ঠিক আছে? আপনারা সবাই থাকেন, আমরা যেটা পড়তেছি এটা আজকে সুন্দরভাবে মুখস্থ করে উঠবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। হ্যাঁ, সরি ভাই, একটা ফোন আসছিল, কথা জি জি বলতেছিলাম। জি, তো দেখেন বুঝতে পেরেছি আপনারা আপনি বলছেন তো। 49 পৃষ্ঠাটা দেখেন। জি এখানে ভাইয়া। ভূমিকাটা আমি একটু মুখস্থ করি, দেখেন হয় কিনা। ব্যবস্থাপনা ও সাংগঠনিক আচরণ সাহিত্যে আব্রাহাম মাজলোর চাহিদা সোপান তত্ত্বটি একটি মৌলিক মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। তিনি ব্যক্তির প্রয়োজনকে কতগুলো সোপানের মাধ্যমে বর্ণনা করেছেন। এই সোপানের একটি পূরণ সাপেক্ষে অন্যটির চাহিদা সৃষ্টি হয় এবং ব্যক্তি একটি একটি করে পূরণ করার পরে শেষ প্রান্তে এসে পৌঁছায়। আমার হয়েছে কিনা বলেন? হয়েছে জি ভাই, ভাইয়া। হয়েছে। হয়েছে না? আচ্ছা, জি এই ভাই। চাহিদাগুলোকে মাসলোর চাহিদা সোপান তথ্য হিসেবে পরিচিত। এটাকে আমরা পিরামিডের সাহায্যে দেখতে পারি। এখন পিরামিডের দিকে তাকান, পিরামিডের দিকে তাকাবেন, নবম ব্যাচ অষ্টম ব্যাচ যারা আছেন এখনই মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? কারণ সময় নাই। মাসলোর চাহিদা সোপান তথ্য আমরা একেবারে নিচেরটা পড়বো, দৈহিক বা জৈবিক চাহিদা। আমি এটা একটু 50 পৃষ্ঠায় দেখে আসি, এটা কত নাম্বারে আছে। এটা 1 নাম্বারে আছে। আমি একটা জিনিস দেখার চেষ্টা করতেছি যে আমাদের প্রথম চাহিদাটা কোনটা, এখানে বইতে কোনটা লিখছে। আত্ম আত্মপূর্ণতার চাহিদার কথা বলছে কিনা। আচ্ছা, প্রথমে 1 নাম্বারটা নিচে দেখেন, এখানে যে পিরামিড আছে এই পিরামিডের একেবারে চূড়ায় কিন্তু 1 নাম্বারটা নাই। আপনাকে শিকড়, আপনি চিন্তা করেন শিকড় বা একেবারে সমতল পায়ের কাছে মাটির কাছে যেটা, সেটা হচ্ছে আপনার আদি এবং আসলটা। এটা হচ্ছে দৈহিক বা জৈবিক চাহিদা। 2 নম্বরে হচ্ছে নিরাপত্তার চাহিদা। আপনার খাদ্যের চাহিদা পূরণ হলো, আপনার পোশাকের চাহিদা পূরণ হলো, ঠিক আছে? তাই এইগুলো যদি আমরা, যদিও পোশাক দৈহিক এবং জৈবিক চাহিদা বলতে অনেক কিছু বোঝায়, আমরা ওখানে পড়বো। যদি এটা পূরণ হয় তাহলে কিন্তু আপনার নিরাপত্তার চাহিদাটা সামনে আসবে, ঠিক আছে? নিরাপত্তার চাহিদা পূরণ হলেই আপনার ভিতরে সামাজিক বা স্নেহ ভালোবাসার চাহিদা আসবে। আপনার 1 নম্বরটা পূরণ হয়ে গেছে, 2 নম্বরটা পূরণ হয়ে গেছে। এখন আপনি কিন্তু কি চাইবেন? সামাজিক নিরাপত্তা চাইবেন, সমাজের মানুষের সম্মান চাইবেন, পারিবারিক সম্পর্কটা চাইবেন, আপন পর সবার কাছ থেকে স্নেহ ভালোবাসা চাইবেন। 3 নাম্বারটা গেল। 4 নম্বরে কি আছে? অহংবোধ বা আত্মমর্যাদার চাহিদা। অহংবোধ মানে কি? অহংকার। এখন এই অহংকারটা ইতিবাচক নেতিবাচক দুটোই হয়। এই অহংবোধটা আপনার ভিতরে আসবে, বা আত্মমর্যাদা আপনার ভিতরে একটা মানে আত্মমর্যাদা বোধ জাগ্রত হবে এবং সেইটা আপনি সবার কাছ থেকে সম্মান পেতে চাইবেন, ঠিক আছে? আর 5ম নাম্বারটা হচ্ছে আত্মপূর্ণতার চাহিদা। আত্মপূর্ণতার চাহিদা মানে আপনার আত্ম মানে তো বুঝলাম, পূর্ণতা মানে বুঝলাম, চাহিদা মানে বুঝলাম। এখন এই পয়েন্টটা পড়ি, এখানে কি বলছে ওটা পড়বো। আত্মপূর্ণতার চাহিদা। এখন আপনি এই 5টা চাহিদা কিভাবে মুখস্থ করবেন? প্রথম চাহিদাটা কি, মানে এটা মুখস্থ করা লাগবে না, আমরা জাস্ট বুঝবো যে মানুষের প্রথম চাহিদা কি, দ্বিতীয় চাহিদা কি। আমরা যেহেতু এটা চাহিদা সোপান তথ্য 5টা চাহিদার সমন্বয়, কাজে 5টা হবে। প্রথম নাম্বারটা কি মুখস্থ পড়ি, দেখেন হয় কিনা মিলান। 1 নাম্বারটা হচ্ছে দৈহিক ও জৈবিক চাহিদা, দৈহিক বা জৈবিক চাহিদা। তারপরে 2 নাম্বারটা কি বলেন? আমার কি মাহমুদ আপা, আমার কি পড়া হচ্ছে? মানে সবার মুখস্থ হবে এরকম কায়দায় পড়া হচ্ছে নাকি খুব দ্রুত হচ্ছে বলেন? ভাইয়া ঠিক আছে। আচ্ছা, সব বলবেন যদি কারো কোনো হয়, কারণ আমরা খুব ভালোভাবে পড়বো যাতে সবার জন্য এটা মুখস্থ হয়। দেখেন আমার একা হইলে হবে না। দেখেন, দৈহিক বা জৈবিক চাহিদা এটা পূরণ হলে নিরাপত্তার চাহিদা, নিরাপত্তার চাহিদা পূরণ হলে সামাজিক, বলেন এটা কি হবে? নিরাপত্তার চাহিদা পূরণ হলে কি আছে?
সামাজিক চাহিদা ভাই, সামাজিক চাহিদা। আচ্ছা, সামাজিক ও স্নেহ ভালোবাসার চাহিদা, তার মানে প্রথমে দৈহিক ও জৈবিক চাহিদা, তারপর নিরাপত্তার চাহিদা, তারপর সামাজিক এবং স্নেহ ভালোবাসার চাহিদা, তারপরে কি অহংবোধ এবং আত্মমর্যাদা, অহংবোধ এবং আত্মমর্যাদা, ঠিক না? তারপরে শেষে হচ্ছে আত্মপূর্ণতার চাহিদা। ওকে, এই ছকটা আমি র্যান্ডমলি 2-3 জনকে ধরবো যাদের সামনে বই আছে, যাদের সামনে বই নাই তারা হয়তো বলতে পারলো, হয়তো নাও পারতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা 50 পৃষ্ঠায় চলে যাই। দেখেন, আজকের থেকে যা পড়বো গ্রুপ স্টাডিতে, আপনারা নবম ব্যাচ বলেন অষ্টম ব্যাচ বলেন, সেই প্রশ্নটা মুখস্থ করে উঠবো, শুধু রিডিং করে যাবো না। আমরা রোজার আগে এইভাবে পড়তাম। আচ্ছা, এবার দেখেন 5ম পৃষ্ঠায় যাচ্ছি। এইখানে যে মোটা মোটা পয়েন্ট আছে না, 5টা প্যারা আছে, প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফ গুলো আপনি বুঝে নিজের মতন করে লিখতে পারবেন। ঠিক আছে, এখানে যা আছে এতটুকু যথেষ্ট। দেখেন, দৈহিক বা জৈবিক চাহিদা, ফিজিওলজিক্যাল নিডস, এটা আমরা একটু পড়ি। দেখেন কি বলছে। যেসব অভাব বা চাহিদা মানুষের দৈহিক বা জৈবিক অর্থাৎ জীবন ধারণের জন্য একান্ত অপরিহার্য, সেগুলো দৈহিক বা জৈবিক চাহিদার অন্তর্ভুক্ত। যেমন ক্ষুধা, আবাস, পানীয়, বাসস্থান, বস্ত্র, যৌন সন্তুষ্টি এবং অন্যান্য শারীরিক প্রয়োজন। মাজলোর মতে এ চাহিদা পূরণ না করা পর্যন্ত উচ্চ স্তরের চাহিদা পূরণ করে মানুষকে কাজের প্রতি প্রেষিত করা সম্ভব নয়। আমরা মূল জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। আমি আবার একটু পড়ি। দেখেন, এই পয়েন্ট আমরা সবাই বুঝে ফেলছি কি বলছে, কিন্তু আপনাদের মুখস্থ করে দেয় পয়েন্টটা, সেটার জন্য বলতেছে। আবার দেখেন, প্রথমে আপনি লিখবেন যেসব অভাব বা চাহিদা দৈহিক বা জৈবিক অর্থাৎ জীবন ধারণের জন্য একান্ত প্রয়োজন, সেগুলো জৈবিক চাহিদার অন্তর্ভুক্ত। যেমন প্রথমে আপনি বলবেন, সংজ্ঞাটা দিবেন, সংজ্ঞা দেওয়ার পর আপনি যেমনে উদাহরণ দিবেন কি, সেগুলো কি, ক্ষুধা, আবাস, বস্ত্র, জামা কাপড়, এটাও কিন্তু জৈবিক চাহিদার, মানে এটা ন্যাচারালি লাগে। বস্ত্র, বাসস্থান, পানীয়, অন্যান্য শারীরিক প্রয়োজন। ঠিক আছে, এইটা। এখন নিচে মাজলোর মতে কি বলা হয়েছে, মাজলোর মতে এ চাহিদা পূরণ না হলে উঁচু স্তরের চাহিদাগুলো পূরণ করার জন্য কোনো প্রকার চাপ দিলে হবে না, কোনো প্রকার মোটিভেশন দিলে, কোনো প্রকার প্রেরণা দিলে কাজ হবে না। পোশাক নাই, আপনার কোম্পানিতে আগে আপনাকে পোশাক দিতে হবে, আগে আপনাকে খাদ্য দিতে হবে, বাসস্থান দিতে হবে, পানীয় দিতে হবে। এগুলো যদি না দেওয়া হয় তাহলে পরের উপরের স্তরের অন্যান্য চাহিদা, নিরাপত্তা কি বলেন, কি সামাজিক বলেন, এগুলো কিছুই দরকার না। আমরা বুঝে ফেলছি, আমার আলোচনা করার দরকার নাই। তাহলে এই পয়েন্টটা কার কার মুখস্থ হয়ে গেছে বলেন? জি ভাই, এখন লেখা যাবে এবং বলা যাবে, সমস্যা নাই। গুড, লেখা যাবে এবং বলা যাবে, হ্যাঁ সেইটাই। ইনশাল্লাহ, মানে ইনশাল্লাহ, হুবহু ইনশাল্লাহ। হুবহু যে বলতে হবে, হুবহু যে লিখতে না, হবে তা না, লেখা যাবে কিনা সেটা হচ্ছে ইনশাল্লাহ ওই ইম্পর্টেন্ট। জি, আপনি যেভাবে বলছেন আমরা এটা সাজাই গুছাই লিখতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আরেকবার একটু পড়ি। দেখেন কি বলছে, এটা একটু না দেখে পড়ি। যেসব অভাব বা চাহিদা মানুষের দৈহিক বা জৈবিক, যেগুলো জীবন ধারণের জন্য একান্ত প্রয়োজনীয়, সেগুলো হচ্ছে দৈহিক বা জৈবিক চাহিদা। এগুলো হলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, পানীয় এবং অন্যান্য অন্যান্য আপনার কি বলে এটাকে, দৈহিক বা জৈবিক চাহিদা। এগুলো আহ, পূরণ না হলে কোনো মানুষের পক্ষে অন্যান্য চাহিদা পূরণের প্রতি কোনো মানুষকে প্রেষিত করা সম্ভব নয়। এটা হচ্ছে মূল কথা, হয়ে গেল। আচ্ছা, এবার নিরাপত্তার চাহিদার দিকে আমরা তাকাই। দেখেন কি বলছে, সেফটি নিডস, ভাইয়া, এখানে কি বলছে। হ্যাঁ, এখানে যে রাইটারের একটা ইয়ে লিখছে মাজলোর মতে, এটা কি দেওয়া জরুরি? হ্যাঁ। এখন কথা হচ্ছে, এটা আপনি মাজলোর মতে এই শব্দটা না দিয়ে, যেহেতু এখানে যদি ইনভার্টেড কমা দিয়ে মাজলোর কথাকে আটকায় দেয় নাই, দিছে দেয় নাই, কাজে আপনি মাজলোর মতে বাদ দিয়ে নিচের কথা জি, লিখতে পারেন। নিচের কথা কিন্তু ইম্পর্টেন্ট, মাজলোর মতে কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, ওইটা আপনাকে বুঝতে দিতে হবে। পারছি। কিন্তু মাজলোর মতে শব্দটা আপনি বাদ দিয়ে দিতে পারেন, আবার দিতেও পারেন, কারণ এটা মাজলোর তথ্য। এটা তো আমরা প্রথমেই জানি যে চাহিদা সমান মাজলোর থিওরি। জি, ঠিক আচ্ছা, আছে। এবার দেখেন নিরাপত্তার চাহিদা। যেসব চাহিদা মানুষের দৈহিক, আর্থিক এবং মানসিক নিরাপত্তার সাথে জড়িত। আমরা সংজ্ঞাটা খুব ভালো করে পড়বো। দেখেন এখানে কিন্তু 3টা জিনিসের কথা বলছে, দৈহিক, আর্থিক এবং মানসিক। মানে নিরাপত্তার এখানে লেখক বোঝাইছেন নিরাপত্তার 3 দিক দিয়ে হতে হবে। একটা হচ্ছে দৈহিক নিরাপত্তা, আর্থিক নিরাপত্তা এবং মানসিক নিরাপত্তা। মানে মানসিক অস্থিরতা যাতে না থাকে, ভয় ভীতি না থাকে, এটা দেখেন। এর মধ্যে অন্তর্ভুক্ত চাহিদাগুলো হচ্ছে চিকিৎসা সুবিধা, চাকুরির নিরাপত্তা, আয়ের নিরাপত্তা, শারীরিক ও মানসিক ক্ষতি থেকে নিরাপত্তা, বার্ধক্যজনিত পেনশন ইত্যাদি। একটা জিনিস কি লক্ষ্য করছেন, এখানে প্রত্যেকটা পয়েন্টস আপনি 3টা বাক্যে শেষ করবেন। একটা বাক্য হচ্ছে এই নিরাপত্তার চাহিদাটা কাকে বলে,
বা দৈহিক বা জৈবিক চাহিদাটা কাকে বলে, এটা হচ্ছে 1 নম্বর বাক্য। 2 নম্বর বাক্যটা হচ্ছে এক্সাম্পল, এই যে যেমন আয়ের নিরাপত্তা, শারীরিক নিরাপত্তা, এটা। আর 3 নম্বর পয়েন্টটা হচ্ছে মাসলো কি বলছে। তাহলে আপনার এই পাঁচটা লিখতে গেলে আমি 5টার পয়েন্টস গুলোকে আমি 3 ভাগে ভাগ করে দিলাম। দেখেন, যেসব চাহিদা মানুষের দৈহিক, আর্থিক এবং মানসিক নিরাপত্তার জন্য প্রয়োজন বা মানসিক নিরাপত্তার সাথে জড়িত, সেগুলোকে নিরাপত্তার চাহিদা বলা হয়। যেমন দৈহিক নিরাপত্তা, আয়ের নিরাপত্তা, চাকুরির নিরাপত্তা। না, এটা চাকুরির নিরাপত্তাটা কি আছে এখানে? আচ্ছা, আয়ের নিরাপত্তার সাথেই তো এটা রিলেটেড, ঠিক আছে। শারীরিক এবং মানসিক নিরাপত্তা, শারীরিক ক্ষতি, মানসিক ক্ষতি থেকে হেফাজত করা নিজেকে, বা বার্ধক্যজনিত পেনশন, বার্ধক্যজনিত বা চিকিৎসা সেবাটা, হ্যাঁ, এইগুলো। আর মাসলোর মতে, মাসলো কি বলছে দেখেন, যখন দৈহিক এবং জৈবিক চাহিদা মিটে যায় তখন নিরাপত্তার চাহিদার সৃষ্টি হয়। আমরা যেটা আগেই আমরা সোপান থেকে দেখছি, যখন দৈহিক এবং জৈবিক চাহিদাটা মিটে যায় তখন নিরাপত্তার চাহিদার সৃষ্টি হয়, যা মানুষের আচরণকে প্রবলভাবে প্রভাবিত করে। তাহলে মাসলো কি বলছে এটা আমরা নিজের ভাষায় মাসলোর নামে রেফারেন্স দিয়ে বলে দেব। মাসলো বলছেন যে যখন দৈহিক এবং জৈবিক চাহিদাটা মানে 1 নম্বর চাহিদাটা মিটে যায় তখন মানুষ প্রবলভাবে নিরাপত্তার চাহিদা অনুভব করে, যা তার আচরণকেও প্রবলভাবে প্রভাবিত করে। তাহলে 1 এবং 2 হয়ে গেছে। আমি বোধহয় লিখতে পারবো, আপনারা পারবেন নিশ্চয়ই। 3 নম্বরটায় যাই। আচ্ছা, দেখেন 3 নম্বর কি বলছে, সামাজিক চাহিদা, সোশ্যাল নিডস। মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধভাবে মানুষ বসবাস করে। ফলশ্রুতিতে মানুষ বন্ধু বান্ধব ও প্রতিবেশীর কাছ থেকে প্রশংসা, ভালোবাসা পেতে সর্বদা আগ্রহী থাকে। এটা হচ্ছে সামাজিক চাহিদার প্রথম বাক্যটা, যেটা আমি 3টা বাক্যে ভাগ করছিলাম। আবার পড়ি, মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধভাবে বসবাস করতে চায়। এই কারণে মানুষ প্রবলভাবে আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধবের কাছ থেকে প্রবলভাবে ভালোবাসা এবং প্রশংসা পেতে আগ্রহী হয়। যেমন পারস্পরিক সম্মান, স্নেহ, পারস্পরিক ভালো কাজের স্বীকৃতি, একজন অন্যের দ্বারা স্বীকৃতি বা সম্মান, প্রতিপত্তির মূল্য, মর্যাদা, বন্ধুত্বের বন্ধন রক্ষা করা, ঠিক আছে, স্নেহ, এগুলো নিজের থেকে কয়েকটা দিবেন। দেবার পরে লিখবেন, এখানের মাসলোর কথা বলে নাই, মানুষের মধ্যে সামাজিক চাহিদার সৃষ্টি হয় তার নিম্ন স্তরের চাহিদাগুলোর নিবৃত্তির পর। এ কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পয়েন্টের শেষের কথাটা ইম্পর্টেন্ট। বলছে কি, মানুষের মধ্যে সামাজিক চাহিদার সৃষ্টি হয় তার নিম্ন স্তরের চাহিদাগুলো নিবৃত্তির পর। নিম্ন স্তরের চাহিদাগুলো কি ছিল এখানে? দৈহিক বা জৈবিক চাহিদা এবং নিরাপত্তার চাহিদা, এই দুটা কিন্তু নিম্ন স্তরে ছিল, পিরামিডের নিচে ছিল। এই দুটা মেটার পরেই কিন্তু সামাজিক চাহিদার সৃষ্টি হবে, সে কথা বলছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে 1, 2, 3 আমি বোধহয় লিখে দিতে পারবো, আপনারা এইভাবে কনফিডেন্স গ্রো করেন ভিতরে। অহংবোধ বা আত্মমর্যাদার চাহিদা, এস্টিম নিডস, মানে এস্টিম মানে কি? সম্মান। এস্টিম মানে সম্মান, মর্যাদা। অহংবোধ বা আত্মমর্যাদার চাহিদা, এখানে কি বলছে দেখেন, এর মধ্যে রয়েছে মানুষের অভ্যন্তরীণ অহম উপাদান, আত্মসম্মান, কাজের স্বাধীনতা, স্বীকৃতি অর্জন এবং বাহ্যিক অহম উপাদান, পদমর্যাদা ও অন্যের মনোযোগ আকর্ষণ ইত্যাদি। আমরা এই বাক্যটা একটা আবার পড়ি, দেখেন, এই অহংবোধ বা আত্মমর্যাদার চাহিদার মধ্যে রয়েছে 2টা জিনিস, একটা হচ্ছে মানুষের অভ্যন্তরীণ অহম, আর একটা হচ্ছে বাহ্যিক অহম উপাদান, ঠিক আছে। এইখানে অহংকার থেকে কিন্তু অহম আসছে, অহম অহম অহম, আমরা বিচ্ছেদ করছি না, অহম যোগ কার, অহংকার, সন্ধি বিচ্ছেদ, ঠিক আছে। অহম মানে তো বুঝতে পারছেন, মানে অহংকার, অহম মানে অহংকার সেটা না, এখানে অহম বলতে মানে মানুষের যে সম্মান পাওয়ার যে আকাঙ্ক্ষা, সেটাকে বোঝানো হয়েছে। দেখেন, অহম 2 প্রকার, এখানে বলছে কি, একটা হচ্ছে অভ্যন্তরীণ অহম আর একটা হচ্ছে বাহ্যিক অহম। অভ্যন্তরীণ অহমের মধ্যে আছে কি, আত্মসম্মান, কাজের মর্যাদা, কাজের স্বাধীনতা, স্বীকৃতি অর্জন। আর বাহ্যিক অহমের মধ্যে রয়েছে আপনার যে পদমর্যাদা, আপনার যে অন্যের কাছ থেকে যে মনোযোগটা আপনি আকর্ষণ করতে চান, সেইটা, ঠিক আছে। সামাজিক চাহিদা পূরণ হবার পর মানুষের মান মর্যাদা বা অহংবোধের চাহিদা উদ্ভব হয়। তাহলে এই পয়েন্টসটা আমি মুখস্থ করি, দেখেন,
অহংবোধ বা সামাজিক চাহিদা, এস্টিম নিডস, এইটা এর মধ্যে রয়েছে দুই ধরনের অহম। একটা হচ্ছে অভ্যন্তরীণ অহম আর একটা হচ্ছে বাহ্যিক অহম। অভ্যন্তরীণ অহমগুলো হচ্ছে আত্মসম্মান, কাজের স্বীকৃতি বা বা কি কাজের স্বাধীনতা, স্বীকৃতি, আত্মসম্মান। আর বাহ্যিক অহমের মধ্যে রয়েছে কি অন্যের মনোযোগ আকর্ষণ করা বা পদমর্যাদার সম্মানটা পাওয়া মানুষের কাছ থেকে, এটা হচ্ছে বাহ্যিক অহম। এখন এখানে কি বলছে, সামাজিক অহম মানে এই যে 3 নাম্বারটা, এটা পূরণ হবার পরে মানুষের মধ্যে এই অহংবোধ বা আত্মমর্যাদার উদ্ভব হয়। ঠিক আছে, 4 নাম্বারটা কিন্তু হয়ে গেল। এবার আমরা 5 নাম্বারে দেখি, দেখেন কি বলছেন। মাজলোর চাহিদা সোপান তথ্যে এর অবস্থান সর্বোচ্চ স্তরে। এর অবস্থান মানে কার? আত্মপূর্ণতার চাহিদা। ঠিক আছে, সেলফ অ্যাকচুয়ালাইজেশন, আত্মপূর্ণতার চাহিদা। মাজলোর চাহিদা সোপান তথ্যে এর অবস্থান সর্বোচ্চ স্তরে। মানুষ তার সৃজনশীলতা এবং সুপ্ত প্রতিভা বিকাশের স্বপ্ন সব সময় লালন করে। উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছাতে মানুষ চায়। এ জাতীয় চাহিদার মধ্যে রয়েছে শিল্প, সাহিত্য, বিজ্ঞান, রাজনীতি, সমাজসেবা ইত্যাদি। এটি উচ্চ শ্রেণীর ব্যক্তিদের মধ্যে পরিলক্ষিত হয়, সাধারণত শ্রমিক শ্রেণীর মধ্যে এ ধরনের চাহিদার সৃষ্টি হয় না। ঠিক আছে, মানে নিম্ন শ্রেণী, যারা শ্রমিক শ্রেণী, খেটে খাওয়া দিনমজুর, তাদের মধ্যে শিল্প, সাহিত্য, বিজ্ঞান, রাজনীতি চর্চা, সমাজসেবা এগুলো দেখা দেয় না, তারা পেট নিয়ে ব্যস্ত থাকে, সে কথা বলছে। তাই এখানে কি বলছে, আবার পড়ি, দেখেন এটা একটু মুখস্থ করতে হবে। মাজলোর চাহিদা সোপান তথ্যে এর অবস্থান, কার অবস্থান? আত্মপূর্ণতার চাহিদার অবস্থান সর্বোচ্চ উপরে বা শিখরে। মানুষ সবসময় তার ভিতরে সৃজনশীলতাকে লালন করে এবং সুপ্ত প্রতিভা বিকাশের স্বপ্ন দেখে। একজন শ্রমিকও দেখতে পারে। ঠিক আছে, একজন শ্রমিকও এখানে বলছে তার ভিতরে সৃষ্টি হতে পারে, মানুষ মাত্রই সৃজনশীলতা থাকে। উন্নতির সর্বোচ্চ শিখরে মানুষ পৌঁছাতে চায়। এ জাতীয় চাহিদার মধ্যে রয়েছে শিল্প, সাহিত্য, বিজ্ঞান, রাজনীতি, সমাজসেবা ইত্যাদি। ঠিক আছে, উঁচু শ্রেণীর ব্যক্তিদের মধ্যেই এই চাহিদা দেখা দিতে পারে, নিম্ন শ্রেণী বা শ্রমিক শ্রেণীর মধ্যে চাহিদা দেখা দেয় না। এই দুটো লিখবেন, উচ্চ শ্রেণীর মধ্যে দেখা দেয়, নিম্ন শ্রেণীর মধ্যে দেখা দেয় না। দুটো বাক্য আপনার পয়েন্টস কে বড় করবে। আচ্ছা, তাহলে এই 5 নম্বরটা কি হয়েছে, সবাই বলতে পারবেন? কে বলতে পারবেন বলেন? ভাই এই 5 নাম্বার তো একটু আলোচনা করলে ভালো হতো আরেকবার, হ্যাঁ। 5 নম্বরটা আবার একটু পড়ি না? জি ভাই, জি ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 5 নম্বরটা আমারও ভালো করে হয় নাই, মানে আমি লিখতে পারবো, বুঝতে পারছি, কিন্তু আমি একটু ভালো করে চাচ্ছি। দেখেন, মাজলোর চাহিদা সোপান তথ্যে 5 নম্বর এই পয়েন্টটির অবস্থান হচ্ছে সর্বোচ্চ স্তরে বা পিরামিডের স্বর্ণ শিখরে। মানুষ স্বভাবতই সৃজনশীলতাকে পছন্দ করে এবং তার প্রত্যেকের মনের ভিতরে সুপ্ত একটা প্রতিভাকে লালন করে। এজন্য মানুষ দেখা যায় বিজ্ঞান চর্চা করে, শিল্প সাহিত্য চর্চা করে, তারপরে নানান ধরনের সৃজনশীল কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এই ধরনের কর্মকাণ্ড কেবলমাত্র মানুষের মধ্যে তখনই উদ্ভব ঘটবে যখন নিম্ন স্তরের বাকি সকল চাহিদাগুলো তার মধ্যে পূরণ হবে। ঠিক আছে, আর এ ধরনের চাহিদা সাধারণত সমাজের উঁচু শ্রেণীর মানুষের মধ্যে দেখা দেয়, নিম্ন শ্রেণীর বা শ্রমিক শ্রেণীর মধ্যে ধরনের চাহিদা দেখা দেয় না। আমি কিন্তু মুখস্থ করলাম, বুঝতে পারছেন কাহিনীটা? তাহলে আপনি বুঝতে পেরেছি। এখানে 2-3টা বাক্য দিবেন। প্রথম বাক্যটা কি দিবেন আমি বলি। প্রথম বাক্যটা দিবেন চাহিদা সোপান তথ্যে এইটার অবস্থান সবার উপরে। তারপরে লিখবেন মানুষ মাত্রই সৃজনশীলতা বা কিছু ভিতরে স্বপ্ন লালন করে, যেমন কেউ গান গাওয়ার, কেউ চাকরি করে, ঠিক আছে, তারপরে কেউ মাঝে মধ্যে সময় পেলে গান গায়। যেমন আমি কি করি, আমি আমার সারা জীবনে একটা কথা বলি, সেটা হয়তো মানে ভালো লাগবে আমার। আমি আমার ক্যারিয়ার লাইফকে ধ্বংস করছি শুধুমাত্র লেখালেখি করতে গিয়ে। এখন আমি নিজেকে প্রশ্ন করি যে তাহলে আমি কি লিখছি, আমি তো বড় লেখক হইতে পারি নাই, বা আমি তো বড় লেখকের হওয়ার স্বপ্ন দেখিনি, আমার 2-5-6টা বইও বের হয় নাই, তাহলে আমি কেন এইটার জন্য আমি ক্যারিয়ার ধ্বংস করছি? কিন্তু আমি চিন্তা করে দেখি যে আমি খুব শান্তি পাইতাম এটা লিখে। যেমন আমি যখন মানে প্রতিদিন টার্গেট ছিল একটা সময় 4-5টা করে কবিতা লিখবো, একটা প্রবন্ধ শুরু করছি লেখা, ওটা আমি শেষ করে উঠবো, 2-3 ঘন্টা চলে গেছে, ওটা কারেকশন করে সুন্দর করে সাজাতে দেখা যায় 2 দিন চলে গেছে। এই যে নেশাটা, এই নেশাটার পিছনে আমার জীবনের অনেকটা সময় চলে গেছে। ঠিক আছে, যেতে যেতে আমি কিন্তু কিছুই পাইনি এর থেকে। 5টা বই লিখছি, 5টা বই এখনো আমি বের করার পরিকল্পনা করি না, কারণ এগুলো আমি তো খ্যাতি অর্জনের জন্য তো বের করব না। কাজে ওই যে যেটা বলতে চাইলাম, যে আমার ভিতরে ওইটা লালন করছিলাম স্বপ্নটা, সৃজনশীলতা, ওটা আমি প্রকাশ করি।
এইটা কখন পূর্ণ হবে? যখন বাকি চাহিদাগুলো আমার মানে অপূর্ণতা থাকবে না, তখন আমার 5 নাম্বারটা পূর্ণ হবে। ঠিক আছে, এটাই। আবার আমি যেটা দেখি যে আমার 5 নাম্বারটা পূরণ করতে গিয়ে বাকি অনেক চাহিদা আমার অপূর্ণ থেকে গেছে জীবনে। ঠিক আছে, তো এটাই আর কি, জাস্ট শেয়ার করলাম। 5 নাম্বারটা বুঝতে পারছেন শাহজাহান ভাই? জি ভাই, এখন অনেকটা ক্লিয়ার হয়েছে ভাই। হ্যাঁ, জি। আচ্ছা, এবার আমরা দেখেন, আমরা কিন্তু ভূমিকা পড়ছিলাম, ভূমিকাটা কিন্তু মুখস্থ হয়ে গেছিল। ঠিক আছে, হয়তো এখন হুবহু বলতে পারবো না, তবে এটা আবার একটু রিভাইজ করব। আচ্ছা, এবার আমি উপসংহারটা পড়ে এটা শেষ করে দিব। দেখেন, মাসলোর চাহিদা সোপান তথ্য অনুসারে মানুষের চাহিদাগুলোর মধ্যে একটি পূরণ হলে আরেকটির অভাব দেখা দেয়। মাসলোর চাহিদা সোপান তথ্য অনুযায়ী মানুষের মধ্যে একটি অভাব পূরণ হলে আরেকটি অভাব দেখা দেয়। কিন্তু বাস্তবতাটা কি? মানুষের অভাব অসীম, আবার একই সময়ে মানুষ একাধিক অভাবের দ্বারা তাড়িত হতে পারে। আমরা এই উপসংহারটাও খুব মানে সহজে বোঝার মতন লিখতে পারবেন, হুবহু লিখতে পারবেন। আমি পড়ি আবার নিজের মতন করে, দেখেন। মাসলোর চাহিদা সোপান তথ্য অনুসারে মানুষের একটি অভাব পূরণ হলে অন্য একটি অভাবের উদ্ভব হয়, কিন্তু বাস্তবতা হচ্ছে মানুষের অভাব অসীম। আবার দুইটা বাস্তবতার কথা এখানে বলছে, কিন্তু বইতে বলছে, মাসলো বলছে যে একটা পূরণ হলে আরেকটার কথা চিন্তা করবে মানুষ, কিন্তু এখানে কিন্তু সে কথা বলেনি উপসংহারে। উপসংহারে আপনি অনেক কিছু লিখতে পারেন, এটা আপনি নিজের মতন করে উপরের মূল কথা বিরোধিতাও করতে পারেন। বাস্তবতাটা কি? মানুষের অভাব অসীম। 2 নম্বর বাস্তবতা হচ্ছে একই সময় মানুষ একাধিক অভাবকে ফিল করে, একাধিক অভাব দ্বারা তাড়িত হয়। তবে এ তথ্যের অনেক ইতিবাচক দিক থাকা সত্ত্বেও তথ্যটি সবার কাছে সমভাবে গ্রহণযোগ্য হয়নি। এ কথা বলছে, হয়তো অন্য কোনো পণ্ডিতের কাছে গ্রহণযোগ্য হয়নি, কিন্তু আমরা মোটামুটি, আমার কাছে ভালো লাগছে তথ্যটা। আচ্ছা, তাহলে উপসংহারটা তো হুবহু বলতে পারবেন, তাই না? জি ভাইয়া, জি জি। আমরা হুবহুর কথা কেন বলছি জানেন? কারণ দেখেন, আমরা যত বড়ই মানে ব্রিলিয়ান্ট হই না কেন, পরীক্ষার সময় লিখতে গেলে সহজে কিন্তু একটা বাক্য বেরোয় না। আর সৃজনশীলতার প্রয়োগ কিন্তু তাড়াহুড়ো করে হয় না। আপনি নিজের থেকে বানাই লেখার স্বপ্ন দেখেন, কিন্তু এই বানাইটা কিন্তু পরীক্ষার সময় লিখতে যাবেন, দেখবেন যে একবারে মানে নিম্নমানের, অনের বাচ্চা বানাই লিখলে যা হবে তাই হয়ে গেছে। জি ভাই, এই জন্য আসলে তাই। আমাদের, ঠিক না? এই জি জন্য ভাই। বইয়ের জিনিসটা বারবার পড়া উচিত। তাইলে ওই বইয়ের কথাটা আমি একটু 2টা 3টা শব্দ এলোমেলো করে বানাই লিখবো। ঠিক আছে, নাহলে আমাদের কারো লেখার মান ভালো হবে না। আচ্ছা, তাইলে জি ভাই। এই প্রশ্নটা হয়ে গেছে সবার। তাহলে আমরা কি ভাইয়া লাস্টের দ্বিতীয়, লাইনটা আর একবার একটু আবার আবার একই সময় এটা থেকে আচ্ছা, আবার একই সময়ে মানুষ একাধিক অভাবের দ্বারা তাড়িত হতে পারে, মানে 2টা বাস্তবতার কথা এখানে বলছে, মানে মাসলোর কথাটা স্বীকার করছে, করার পরে 2টা বাস্তবতার কথা বলছে। একটা হচ্ছে মানুষ একই সময়ে একাধিক অভাব দ্বারা তাড়িত হয়, যেমন মনে করেন আপনার নিরাপত্তার চাহিদা দরকার, আবার সামাজিক চাহিদা দরকার। ঠিক আছে, মানে এখানে এসে কথা বলছে। আর বলছে যে এই তত্ত্বের অনেক ইতিবাচক দিক থাকা সত্ত্বেও অনেকের কাছে এটা সমানভাবে গ্রহণযোগ্য হয়নি, এটা বলছে। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা কি আরো পড়বো নাকি? ভাইয়া আজকে এতটুকুই থাকতো, 7:30 বেজে গেছে। 7:30 কি জামাত নামাজ নাকি? ভাইয়া 15টার মধ্যে যেতে হয়। বুঝতে সময় পারছি। 7:40 জামাত হয়, আবার 8টাতে জামাত হয়। হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আমরা একটা প্রশ্ন অন্তত আজকে যারা প্রথম থেকে ছিলেন তারা এই প্রশ্নটা পরীক্ষা আসলে অষ্টম ব্যাচের লিখতে পারবেন। ঠিক আছে, আমার একটা প্রশ্ন ভালোভাবে হয়ে গেল। ঠিক আছে, এই প্রশ্ন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ইনশাআল্লাহ আবার নতুন করে একটু সময় বের করার চেষ্টা করেন, অনেক সময় নিয়ে আমরা পড়তে চাচ্ছি সামনে, যেহেতু পরীক্ষা চলে আসছে। ঠিক আছে, তাহলে এই প্রশ্ন আল্লাহ সবাইকে ভালো রাখুন, সবাই ভালো থাকবেন, রাখি। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাইয়া। আসসালাম। ভাইয়া রেকর্ড ক্লাসটা একটু দিয়েন। হ্যাঁ, এই যে নেক্সট ক্লাস 2টা হয়েছে, ওই যে আপলোড করব, একটু সময় লাগতেছে। ঠিক আছে, 2টা জি এবং আজকের একটা, তিনটা ক্লাস ইউটিউবে পাবেন। ঠিক আছে আপা, ঠিক জি আছে। জি
একটু ওকে, তাই লিখে তাড়াতাড়ি দিলে দিচ্ছি। হয় কি আমরা পড়াটা সাথে সাথে করতে পারি, নাইলে দেরি হলে আবার পেন্ডিং হয়ে যায় পড়া, পরে আর আচ্ছা পড়ার আচ্ছা, ওই ইয়ে যে থাকে না। আমি হচ্ছে এই কয়দিন তো জানেন যে ব্যস্ত তার ভিতরে যাচ্ছে, আমার গাইড বইগুলো লেখা হয়ে গেলে আমি তারপরে প্রতিদিন এটা প্রতিদিন দিয়ে দেবো, ঠিক আছে? 5 মিনিটের ব্যাপারে, ঠিক আছে? আচ্ছা, আমি বাকি 3টা দিয়ে দিতেছি ইনশাল্লাহ।